हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ्स इनफिनिटी ऑफिशियल। फ्रेंड्स, आज क्लासे আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 চ্যাপ্টার 13 ভেদ বা ভ্যারিয়েশনের আমরা এক্সারসাইজের অঙ্কগুলোর সলিউশন শিখব। তো অলরেডি আমি তোমাদের এই চ্যাপ্টারের কনসেপ্ট ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি। তোমরা আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো, শিখেছো। এখনও যদি কারোর কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে বা হেল্পফুল লাগলে তোমাদের অবশ্যই শেয়ার করে দেওয়া উচিত। তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর কেউ আনসাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো না, কারণ প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের ধরে শেখাবো, বোঝাবো। অত্যন্ত ইম্পর্টেন্ট মাধ্যমিক এই চ্যাপ্টারটা, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস, ভেদ বা ভ্যারিয়েশন চ্যাপ্টার 13। তো আমরা যেহেতু আজকের ক্লাসে চ্যাপ্টার 13-এর অঙ্কগুলো সলভ করব, তো তার আগে আমি তোমাদের একটু রিক্যাপ করে দিচ্ছি আমরা কনসেপ্ট ভিডিওতে কি পড়েছিলাম, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা তিন ধরনের ভেদ শিখেছিলাম। একটা হচ্ছে সরল ভেদ, ঠিক আছে? তিন ধরনের ভেদ আমরা শিখেছিলাম। একটা হচ্ছে সরল ভেদ, ভালো করে বুঝবে, ঠিক আছে? সরল ভেদ, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডাইরেক্ট ভ্যারিয়েশন, তাই তো? ডাইরেক্ট ভ্যারিয়েশন। দু নম্বর ছিল হচ্ছে আমাদের, আচ্ছা আমি বলে দিচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে। দেখো, যে সরল ভেদটাকে আমরা বেসিক্যালি কিভাবে প্রকাশ করেছিলাম, যদি দুটো চলরাশি থাকে তাহলে সেই দুটো চলরাশিকে আমরা সরল ভেদ আকারে যখন লিখবো তখন লিখবো হচ্ছে এক্স ইজ ডাইরেক্ট ভ্যারিয়েশন টু ওয়াই, ঠিক আছে? এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তো এইভাবে আমরা শিখেছিলাম। তারপরে এখান থেকে একটা কনস্ট্যান্ট টার্ম তুলেছিলাম, তো সেটা আলটিমেটলি কি লিখেছিলাম, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়ালস টু, সে সাপোজ ধরো এখানটায় আমরা কনস্ট্যান্ট টার্মটা কে ধরছি, যেখানে কেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েশন কনস্ট্যান্ট ইনটু ওয়াই, ঠিক আছে? এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? এবার ওয়াইটাকে সাইড চেঞ্জ করো, তাহলে আমি লিখতে পারি এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু কে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা সরল ভেদ থেকে শিখেছিলাম। অর্থাৎ চলরাশি দুটোর অনুপাত একটা কনস্ট্যান্ট টার্ম বা একটা স্থির একটা মান আমরা পাবো কোণে, ঠিক আছে? অর্থাৎ দুটো চলরাশির অনুপাত, দ্যাট ইজ এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট টার্ম বা একটা ধ্রুবক পদ আমরা পাবো। তাহলে এই আকারে যেখানে আমরা পাবো সেটাই আমরা বলবো সরলভেদ বা ডাইরেক্ট ভ্যারিয়েশন। তো দু নম্বর আমরা করেছিলাম কি, ব্যস্তভেদ, তাই তো? আমরা দু নম্বর করেছিলাম হচ্ছে ব্যস্তভেদ, যেটাকে আমরা বলছি ইনভার্স ভ্যারিয়েশন। ওকে, তো অলরেডি কনসেপ্ট ভিডিওতে আমাদের জানা আছে ব্যস্তভেদ, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ইনভার্স ভ্যারিয়েশন। ইনভার্স ভ্যারিয়েশন, ঠিক আছে? ব্যস্তভেদ বা ইনভার্স ভ্যারিয়েশন। তো ব্যস্তভেদ বা ইনভার্স ভ্যারিয়েশন আমরা শিখেছিলাম কি, যে দুটো চলরাশি এক্স আর ওয়াই ব্যস্তভেদে থাকলে তাদেরকে আমরা এইভাবে লিখবো, দ্যাট ইজ এক্স ইজ ইনভার্স ভ্যারিয়েশন টু ওয়ান বাই ওয়াই, তাই তো? ওয়ান বাই ওয়াই আকারে লিখবো কোনে। এবার এই ভ্যারিয়েশন সাইনটা তোলবার জন্য আমরা একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসবো, যে কনস্ট্যান্ট টার্মটাকে আমরা বলছি ভ্যারিয়েশন কনস্ট্যান্ট বা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটা লিখতে পারি কি, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়ালস টু কে ইন্টু ওয়ান বাই ওয়াই। এবার কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কে। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে আমরা বুঝতে পারলাম কি, যে চলরাশি দুটোর গুণফল যদি একটা ধ্রুবক পদ হয় তাহলে আমরা বলবো চলরাশি দুটো পরস্পর ব্যস্তভেদে রয়েছে, তাই তো? আর চলরাশি দুটোর অনুপাত যদি একটা ধ্রুবক পদ হয় বা একটা কনস্ট্যান্ট টার্ম বেরোয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সেটা চলরাশি দুটো সরলভেদে রয়েছে। আর তাদের গুণফল যদি একটা ধ্রুবক পদ হয় সেক্ষেত্রে আমরা বলবো চলরাশি দুটো ব্যস্তভেদে রয়েছে। আর তিন নম্বর আমরা পড়েছিলাম কি, যৌগিক ভেদ, তাই তো? তিন নম্বর যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে যৌগিক ভেদ। ওকে, তাহলে যৌগিক ভেদ বা জয়েন্ট ভ্যারিয়েশন যেটাকে আমরা বলছিলাম যৌগিক ভেদ, তাই তো? বা যেটাকে আমরা ইংলিশে বলছিলাম হচ্ছে জয়েন্ট ভ্যারিয়েশন, ঠিক আছে? এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? এটা ক্ষেত্রে আবার কি, এটার ক্ষেত্রে আমরা তিনটে ভ্যারিয়েবল ইউজ করবো, একটা এক্স ওয়াই এবং জেড। এবং সেই তিনটে ভ্যারিয়েবলের মধ্যে যদি একটা ভ্যারিয়েবল বা একটা চলরাশি যদি পরবর্তী দুটো চলরাশির গুণফলের সাথে সরলভেদে থাকে তাহলে আমরা বলবো চলরাশি তিনটে পরস্পর যৌগিক ভেদে রয়েছে। তার মানে ধরো তিনটে চলরাশি, একটা হচ্ছে এক্স ওয়াই জেড। এবারে একটা চলরাশি যদি পরবর্তী দুটো চলরাশির মানে গুণফলের সাথে সরল ভেদে থাকে তাহলে আমরা বলবো এরা পরস্পর কি ভেদে আছে, এরা পরস্পর যৌগিক ভেদে আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু
জয়েন্ট ভ্যারিয়েশন বা যৌগিক ভেদ। আমি আবার বলছি, তিনটে চলরাশি, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, একটা জেড। এবার এই তিনটে চলরাশির মধ্যে যদি যে কোনো একটা চলরাশি যদি পরবর্তী বা অপর দুটো চলরাশির গুণফলের সাথে সরল ভেদে থাকে বা ডাইরেক্ট ভ্যারিয়েশনের আকারে থাকে, তাহলে আমরা চলরাশি তিনটেকে বলবো তারা যৌগিক ভেদে অবস্থান করছে। তো এই তিনটে ভেদ আমরা কিন্তু এই ভেদের কনসেপ্ট ভিডিওতে পড়েছি। তো আশা করি তোমরা সবাই প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি এখনো কারোর কোনো রকম ডাউট বা কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের আবার সেই জিনিসটাকে রিক্যাপ করে দেবো ওখানে। তো আজকের ক্লাসটা শুধুমাত্র ফ্রেন্ডস আমাদের শুধুমাত্র অ্যাপ্লিকেশনের ক্লাস, অর্থাৎ চ্যাপ্টার 13 বা কোষে দেখি 13-এর আমরা ভেদের এই চ্যাপ্টারের আমরা শুধুমাত্র এক্সারসাইজের অঙ্কগুলো সলভ করব, ঠিক আছে? কনসেপ্ট ভিডিওতে অলরেডি আমি সুন্দরভাবে তোমাদের ডিসকাস করে দিয়েছি। যদি এখনও তোমরা কেউ দেখে উঠতে পারোনি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এখানে। আর অবশ্যই প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো চ্যানেলটাকে, সবার কাছে এই সহযোগিতাটা পৌঁছিয়ে দাও। আর প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ভিজিট করো, প্লিজ কেউ আনসাবস্ক্রাইব করে দেখো না, এটাই রিকোয়েস্ট করছি। তোমাদের জন্য আমি খেটে সমস্ত অঙ্ক ঠিকঠাকভাবে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়, ঠিক আছে? তার জন্য একটা সাবস্ক্রিপশন আমি অবশ্যই রিজার্ভ করি, ঠিক আছে? তো আজকের ক্লাসের আমাদের কোষে দেখি 13-এর প্রথম অঙ্কটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ কি আছে, বলছে দুটি এ এবং বি সম্পর্কিত মানগুলি দিয়ে দিয়েছে, ঠিক আছে? এ এবং বি এর মানগুলো দিয়ে দিয়েছে 25, 30, 45, 250, 10, 12, 18 এবং 100। বলছে এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করো এবং ভেদ ধ্রুবকের মান লেখো, ঠিক আছে? তাহলে আমাকে বলছে যে এ আর বি এই চলরাশি দুটোর মধ্যে যদি কোনো ভেদ সম্পর্ক থাকে তাহলে আমাকে জানতে চেয়েছে, এবং যদি সম্পর্ক থেকে থাকে তাহলে ভেদ ধ্রুবকটার মান কি হবে। দেখো এখানে আমাদের চলরাশি দুটো কি সমাধান বলে লেখো। এখানে কি করে করব দেখো, এরকম অঙ্কগুলো যদি দেয়া থাকে, ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমরা অঙ্কগুলো করবে, ঠিক আছে? তাহলে লিখবো কি যে এ ও বি, এ ও বি চলরাশি দুটি চলরাশি দুটি চলরাশি দুটি এক নম্বর হচ্ছে সরল ভেদে থাকবে, সরল ভেদে থাকবে যদি যদি কি লিখবো, যদি এ বি ইজ ইকুয়ালস টু এ বাই বি ইজ ইকুয়ালস টু ধ্রুবক হয় বা কনস্ট্যান্ট লিখছি আমি, ঠিক আছে? এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ অর্থাৎ এ বি অর্থাৎ চলরাশি দুটোর যদি অনুপাতটা কনস্ট্যান্ট বা ধ্রুবক হয় তাহলে সরল ভেদে থাকবে। এই কন্ডিশন দুটো লিখে দেবো, কারণ আমি কিন্তু এখানে কিন্তু স্পেসিফাই করে বলতে পারি না যে এরা সরল ভেদে থাকবে বা এরা মানে ব্যস্ত ভেদে থাকবে। আমি জাস্ট লিখছি যে এরা সরল ভেদেও থাকতে পারে, এরা ব্যস্ত ভেদেও থাকতে পারে। তাহলে তাই লিখেছি যে এ এবং বি চলরাশি দুটি সরল ভেদে থাকবে যদি এ বাই বি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা তোমরা একটু আগে দেখতে পারলে আমি কি লিখেছিলাম। 2 নম্বর হচ্ছে ব্যস্ত ভেদে থাকবে, ব্যস্ত ভেদে থাকবে, ব্যস্ত ভেদে থাকবে যদি যদি এদের মানে চলরাশি দুটোর গুণফল ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়, ঠিক আছে? কনস্ট্যান্ট হয়, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ চলরাশি দুটোর গুণফল যদি কনস্ট্যান্ট হয় তাহলে ব্যস্ত ভেদে থাকবে, আর চলরাশি দুটোর অনুপাত যদি কনস্ট্যান্ট হয় তাহলে সরল ভেদে থাকবে, ঠিক আছে? তো এখন আমরা দেখব এই মানগুলোর, চলরাশি দুটোর মানগুলো প্রথমত হচ্ছে কেস 1, ঠিক আছে? বা কন্ডিশন 1 তোমরা করতে পারো। কেস 1-এ আমরা কি লিখবো, যে অনুপাতটা দেখবো স্থির আসছে কিনা, দ্যাট ইজ এ বাই বি, ঠিক আছে? এ বাই বি ইজ ইকুয়ালস টু, অর্থাৎ এই চলরাশি দুটোর অনুপাতটা সেম আসছে কিনা বা নির্দিষ্ট ভাবে কনস্ট্যান্ট আসছে নাকি। তাহলে 25/10 কাটাকুটি করো, 5 দুগুণে 10, আর এখানে হচ্ছে 5 5 25, 5 দুগুণে 10, তার মানে হচ্ছে 5 5 5/2 ইজ ইকুয়ালস টু, এটা দেখো 30/12, 30/12 এটা করলে কত হচ্ছে দেখো, 6 দিয়ে কাটছে, 5 6 30 আর 6 দুগুণে 12, 5/2, ঠিক আছে? আবার এখানে দেখো 45/18 করে দেখো, 45/18, এটা 9 দিয়ে করো, 5 9 45, 9 দুগুণে
18, এটাও 5/2 আসছে। আর লাস্টেরটা হচ্ছে 250 250/100। তো এটাকেও যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটাও হবে 5/2। ঠিক আছে, ওভারঅল দেখা যাচ্ছে কি যে তিনটের অনুপাত সমান সমান 5/2 হচ্ছে। ঠিক আছে, 5/2 হচ্ছে, দেখো প্রত্যেকটা অনুপাত হচ্ছে সমান। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। এবার আমরা এবির গুণফলটা দেখি, কেস 2তে দেখি। কেস 2টা না করলে হবে, তবেও তোমরা করে দেখতে পারো। ঠিক আছে, গুণফলটা দেখো যে কনস্ট্যান্ট আসছে নাকি। এবি ইজিক্যালস টু, আমি করে দেখাচ্ছি, দেখো 25 আর 10 গুণ করলে কত হচ্ছে 250, 250। 30 আর 12 গুণ করলে কত হচ্ছে 3 × 36, 360। ঠিক আছে, 360, 360। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে এই মানে অনুপাতটা বা এদের যে গুণফলটা এটা কনস্ট্যান্ট আসছে না, মানে একই আসছে না, অর্থাৎ ধ্রুবক থাকছে না, স্থির থাকছে না। এখানে দেখো 250, এখানে 360, এর পরেরটা মানে পরেরটাও একটা নাম্বার হবে এবং লাস্টেরটাও আরেকটা নাম্বার হবে। অর্থাৎ এই এবি বা এই চলরাশি দুটোর গুণফলটা কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু সেম থাকছে না। আমি বলেছি যে গুণফলটা সেম থাকতে হবে, তখন তারা সরলভেদে থাকবে। অনুপাতটা যদি সেম থাকে তাহলে তারা সরলভেদে থাকবে। তাহলে আমরা কেস 1-এর আন্ডারে দেখতে পাচ্ছি সব প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু a/b বা চলরাশি দুটোর অনুপাতের মানটা সেম থাকছে বা কনস্ট্যান্ট থাকছে। তাই আমি বলতে পারি a এবং b চলরাশি দুটো সরলভেদে থাকবে এবং ভেদ ধ্রুবকটার মান হবে হচ্ছে 5/2। তাহলে আমরা আলটিমেট কনক্লুশনে আসতে পারি কি, সুতরাং কেউ কিন্তু এটা করে ছেড়ে দেবে না, যেটা দেখতে পেলে তোমরা কনক্লুশনে আসলে যেটা সরলভেদে থাকবে তার ফলে কেস 2টা করবে না, তাহলে কিন্তু এটা করে আসবে না। আমার মতে কিন্তু কেস 2টাও করে দেখাবে, এবং সবকটা করে দেখাবে না, জাস্ট দুটো করে দেখলেই বুঝতে পারবে যে এরা যেহেতু সমান আসছে না। তাই এক্ষেত্রে আমরা ফাইনাল কনক্লুশনে আসতে পারি যে এ এবং বি চলরাশি দুটো সরলভেদে থাকবে। তাহলে কি লিখবো, সুতরাং এ বি চলরাশি দুটি সরলভেদে থাকবে, সরলভেদে আছে এবং ভেদ ধ্রুবকটির মান কত হবে 5/2। ঠিক আছে, 5/2। এটাই হচ্ছে আমাদের ফ্রেন্ডস আজকের ক্লাসের প্রথম অঙ্কের সলিউশন। ঠিক আছে, ভেদ ধ্রুবকটি হচ্ছে 5/2। ঠিক আছে, ভেদ ধ্রুবকটি হয়ে যাচ্ছে 5/2। এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রথম অঙ্কের সলিউশন। ঠিক এইভাবেই কিন্তু আমরা অঙ্কটা সলভ করব। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। অর্থাৎ চলরাশি দুটো কেসেই আমাকে দেখতে হবে কোনে, তারা সরলভেদে থাকবে যখন অনুপাতটার মানে সমান হবে, আর ব্যস্তভেদে থাকবে যখন গুণফলটা সমান হবে, মানে কনস্ট্যান্ট হবে, একই হবে। মানে এক্ষেত্রেও এক হবে, এক্ষেত্রেও এক হবে, এই ক্ষেত্রেও এক হবে, এই বক্সের ক্ষেত্রেও এক হবে। তাহলে কেস 1-এ দেখতে পাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে অনুপাতটার মান 5/2 বেরাচ্ছে। কেস 2-তে দেখতে পাচ্ছি এ বি আমরা দুটো মান বার করে দেখলাম যে দুটো ক্ষেত্রেই ভিন্ন মান বেরাচ্ছে। তাই এখান থেকে আমরা ফাইনাল কনক্লুশন আসতে পারি যে চলরাশি দুটো পরস্পর সরলভেদে আছে এবং 5/2 হলো ভেদ ধ্রুবক। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো আমরা পরের অঙ্কটাও ফ্রেন্ডস দেখো মানে সেম ভাবে করব। আমরা যেরকম প্রথম অঙ্কটা করলাম, আমি লেখালেখিগুলো ঠিক লিখছি না আগের অঙ্কের মতো, বাট লেখাটা কিন্তু সেম ভাবে করবে তোমরা। ঠিক আছে, আমি লিখছি না এখানে, সেক্ষেত্রে ডাইরেক্ট করছি। তো এখানেও আমাকে এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমাকে বের করতে দিয়েছে। এখানে কি আছে, এক্স এর মান 18, 8, 12, 6, ওয়াই এর মান 3, 27/4, 9/2, 9। ঠিক আছে, তাহলে 1 নম্বর কেসটা কি ছিল, 1 নম্বর কেসটা হচ্ছে কি, এখানে আমাকে অনুপাতটা যদি, তাহলে অনুপাত মানে হচ্ছে x/y ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা যদি আসে তাহলে তোমরা বুঝতে পারছো এটা হয়ে যাবে হচ্ছে ডাইরেক্ট ভ্যারিয়েশন বা DVR লিখছে, VR ডট। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, ডাইরেক্ট ভ্যারিয়েশন। আর 2 নম্বর কেসটা কি ছিল, 2 নম্বর কেসটা হচ্ছে যদি গুণফলটা, অর্থাৎ চলরাশি দুটোর গুণফল যদি কনস্ট্যান্ট হয় বা ধ্রুবক হয়, মানে সেম ভ্যালু পাই, তাহলে সেটা হয়ে যায় হচ্ছে ইনভার্স ভ্যারিয়েশন বা ব্যস্তভেদ। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে।
ইনভার্স ভ্যারিয়েশন। তাহলে আমাকে এই দুটো কেস কিন্তু লিখে নিতে হবে, মানে আগে যে অঙ্কটা আমরা করেছি ঠিক সেইভাবেই আমরা করব। এখানে প্রথমে আমরা দেখবো হচ্ছে এক্স বাই ওয়াই অনুপাতগুলো দেখবো সেম আসছে কিনা। ঠিক আছে, কেস ওয়ানে লিখছি, এখানে দুটো কেস আমাকে করে দেখতে হবে। ঠিক আছে, এক্স বাই ওয়াই হচ্ছে দেখো যে 18/3, 18/3 কত হচ্ছে 18/3, দ্যাট ইজ 6 হয়ে যাচ্ছে, তাই তো 6। ওকে, তারপরে হচ্ছে সেকেন্ড হয়ে যাচ্ছে দেখো 8/27/4, ক্যালকুলেশন করলে কত হচ্ছে 8 ইন্টু 27/4, ওপরে 27 নিচে 4, কত হচ্ছে 4 দুগুণে 8, কত হচ্ছে 54, তাই তো 54। তো আর করতে হবে না, এখানে ডট ডট দিয়ে ইয়ে করে দাও, কোনো কারণ সেম আসছে না। ঠিক আছে, এবার কেস টুতে চলে আসো। কারণ দেখো এটা আমি আর করছি না, তার রিজনটা দেখো যে এটা তো অভিন্ন মান চলে আসছে, তাই আমার দুটো করে দেখলেই আমার মানে ঝামেলা মিটে যাবে, আমার আর দরকার নেই এখানে। ঠিক আছে, কারণ দেখো কি অনুপাতটা আমাকে সবটার ক্ষেত্রেই সেম আসবে, মানে এখানেও 6 আসলে এখানেও 6 আসতে হবে, এখানেও 6 আসতে হবে, এখানেও 6 আসতে হবে, কিন্তু প্রথমটায় 6 আসার পর দেখা যাচ্ছে বাকিগুলোতে মানে অভিন্ন মান চলে আসছে, তাহলে কোনোভাবেই এটাকে আমরা বলবো সরলভেদ বলতে পারবো না। ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা, তাই আমি দুটো করে করলাম না, ছেড়ে দিলাম ওখানে। কেস টুতে চলে আসো। কেস টুতে বলেছিলাম যে যদি গুণফলটা কনস্ট্যান্ট হয় তাহলে ইনভার্স ভ্যারিয়েশন বা ব্যস্তভেদ হয়। তাহলে গুণফলটা কি, দ্যাট ইজ এক্স ওয়াই ইজ ইকালস টু দেখো 18/3 কত হচ্ছে 18/3 হচ্ছে 54, তাই তো, তাহলে লেখা হচ্ছে 54 ইজ ইকালস টু, দ্বিতীয় ক্ষেত্রে কি হবে 8 ইন্টু 27/4, কত হচ্ছে 4 দুগুণে 8, তার মানে হচ্ছে এক্ষেত্রেও কিন্তু আমরা 54 পাচ্ছি, এক্ষেত্রেও আমরা 54 পাচ্ছি। তৃতীয় ক্ষেত্রে দেখে নাও কত হচ্ছে, তৃতীয় ক্ষেত্রে আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ 12 ইন্টু 9/2, তাহলে করলে কত হচ্ছে 6 নং 54, 6 নং 54, তাই তো 54, আর লাস্টেরটাও তো 54 আসছে, পরিষ্কার তুমি বুঝতেই পারছো। তাহলে দেখতে পাচ্ছি যে তিনটে ক্ষেত্রেই কিন্তু আমরা ধ্রুবক পদটা সেম আসছে, অর্থাৎ তিনটে ক্ষেত্রেই কিন্তু ধ্রুবক পদটার মান সেম থাকছে। তাই আমি বলতে পারি এক্স আর ওয়াই চলরাশি দুটি পরস্পর ব্যস্তভেদে আছে এবং ধ্রুবকটির মান হয়ে যাচ্ছে 54। সুতরাং এক্স এবং ওয়াই চলরাশি দুটি পরস্পর ব্যস্তভেদে রয়েছে। ঠিক আছে, এরকম লিখে নেবে এখানে, পরস্পর ব্যস্ত ভেদে আছে এবং ভেদ ধ্রুবকটি ধ্রুবকটি 54। ঠিক আছে, 54 আসছে, ক্লিয়ার এটুকুনি। তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় অঙ্কের সলিউশন। তোমরা পরিষ্কার বুঝতে পারলে, সেম অঙ্ক আমরা একের দাগের অঙ্কটা যেভাবে করেছি আমরা দুইয়ের দাগের অঙ্কটাও সেম ভাবে করেছি, কিন্তু অঙ্কগুলো যদি পরীক্ষায় দেয় 2 মার্কসের যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু তোমরা এই জিনিসগুলো একটু লিখে নেবে কি যে এক্স এবং ওয়াই চলরাশি দুটি পরস্পর সরল ভেদে থাকবে যদি এক্স বাই ওয়াই ইজ ইকালস টু ধ্রুবক বা কনস্ট্যান্ট হয়, এবং 2 নম্বর কেস হচ্ছে কি এক্স ওয়াই ইজ ইকালস টু ব্যস্তভেদে থাকবে যদি এক্স ওয়াই ইজ ইকালস টু কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়। তাহলে আমরা দুটো কেস করেই দেখেছি, দুটো কেসের মধ্যে দেখা যাচ্ছে প্রথম কেসে ধ্রুবক পদটা সেম আসছে না, কিন্তু দ্বিতীয় কেসে ধ্রুবক পদ মানটি সেম আসছে যখন চলরাশি দুটোর গুণফল আমরা করছি, ঠিক আছে, বা নিচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু চলরাশি দুটোর গুণফলটা সমান আসছে বা একই আসছে বা একই থাকছে, তাই চলরাশি দুটো পরস্পর ব্যস্তভেদে রয়েছে এবং ভেদ ধ্রুবকটির মান হচ্ছে 54। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলো সলভ করব। তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের আজকের ক্লাসে দ্বিতীয় অঙ্কের সলিউশন। ওকে, তো আমরা 3 দাগের রোমান ওয়ানের অঙ্কটা দেখতে পাচ্ছি, এখানে কি আছে দেখো, বলছে যে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে, তাহলে একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে হবে। ঠিক আছে, এই অঙ্কগুলো 3 দাগের যে কটা অঙ্ক আমরা সলভ করব
প্রত্যেকটাই আমাকে কিন্তু ভেদ তত্ত্ব প্রয়োগ করে কিন্তু সলভ করতে হবে, ঠিক আছে। আমাকে ভেদের ওপর ভিত্তি করে এই অঙ্কগুলো সলভ করতে হবে, ঠিক আছে। তো প্রথম অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি কি রোমান 1-এর 3-এর দাগের বলছে যে বিপিন কাকু বলেছে 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে একই গতিবেগে 5 ঘন্টায় তিনি কতটা পথ অতিক্রম করবে। তাহলে দেখো যে এখানে 5 ঘন্টা মানে কি, 5 ঘন্টা মানে হচ্ছে 5 ঘন্টা মানে হয়ে যাচ্ছে কত, 300 মিনিট, তাই তো। 300 মিনিট, কারণ তোমরা প্রত্যেকেই জানো 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, তাহলে 5 ঘন্টা হচ্ছে 300 মিনিট। তাহলে ডেফিনেটলি দেখো যে এখানে 25 মিনিটে, দেখো এখানে 25 মিনিটে পথ অতিক্রম করছে কত, 14 কিলোমিটার, ঠিক আছে। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, 14 কিলোমিটার। তাহলে 300 মিনিটে 300 মিনিটে 300 মিনিটে কত পথ যাবে। তো এটা হচ্ছে আমাদের সেই ছক টাইপের যে অঙ্কগুলো আমরা সলভ করেছি এর আগে, এরকম টাইপের, ঠিক আছে। আমি এটাকে ছোট করে এখানে একটু সাজিয়ে নিলাম কোণে। তোমরা যখন করবে অঙ্কটা ঠিক এরকম একটা ছক সাজিয়ে নেবে ছোট্ট করে, এটা রাফভাবে করে নেবে কোণে। তাহলে 25 মিনিট 14 কিলোমিটার, 300 মিনিট মানে কত, ডেফিনেটলি বেশি হবে, ডেফিনেটলি বেশি হবে। কারণ তুমি জানো যে 25 মিনিটে তুমি যদি 14 কিলোমিটার পথ যাও, তাহলে ডেফিনেটলি 300 মিনিট, যে 300 মিনিটে তুমি তার থেকে বেশি পথ অতিক্রম করবে, তার থেকে তুমি বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি যে দূরত্ব এবং সময়ের মধ্যে এখানে সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক, অর্থাৎ আমি বলতে পারি দূরত্ব এবং সময় পরস্পর কি ভেদে আছে, সরল ভেদে আছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এখানে লিখে দিচ্ছি যে ধরি 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 এখানে লিখছি হচ্ছে যে সময়টাকে আমরা এখানে কি লিখছি, সময়টা হয়ে যাচ্ছে আমাদের এখানে টি, ক্যাপিটাল টি লিখছি, ঠিক আছে। তাহলে তোমরা রিলেট করতে পারবে, ওকে। অথবা তোমরা এখানে এক্স ওয়াই ধরেও করতে পারো। আমি সময়টা এখানে টি টাইম দিয়ে টিটা প্রকাশ করছি। আর এখানে কি যে দূরত্ব এটাকে আমরা পরিষ্কার ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। দ্যাট ইজ ডিস্টেন্স, ওকে। টি স্ট্যান্ডস ফর টাইম, তাই আমি লিখছি টি, আর ডি স্ট্যান্ডস ফর ডিস্টেন্স, আমি ডি লিখছি, ওকে। তাহলে কি লিখবো, যে এখানে দেখো যে সময় বাড়ছে, তাহলে ডেফিনেটলি আমি অতিক্রান্ত পথ বাড়বে। তাহলে কি লিখবো, যে সময় বাড়লে অতিক্রান্ত পথ বাড়বে। অর্থাৎ এইভাবেই জাস্ট আমরা অঙ্কগুলো করব, অর্থাৎ টি এবং ডি পরস্পর টি এবং ডি পরস্পর কি আছে, সরল ভেদে আছে, ঠিক আছে। পরস্পর সরল ভেদে আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু লিখে নিতে হবে, এখানে কিন্তু সমাধান বলে লিখে দিচ্ছি আমি, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা ভেদ তত্ত্বের সাহায্যে এইভাবে অঙ্কগুলো সমাধান করব। তাহলে সময়টাকে আমরা টি ধরছি, দূরত্বটাকে আমরা টি ধরছি। সময় বাড়লে অতিক্রান্ত কি হবে, অতিক্রান্ত পথ বা দূরত্ব বাড়বে, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব বাড়বে, অর্থাৎ টি এবং ডি পরস্পর সরল ভেদে রয়েছে। সুতরাং এখানে আমি লিখতে পারি কি, দেখো যে এখানে আমরা লিখতে পারি কি, যে টি ইজ ডাইরেক্ট ভ্যারিয়েশন টু ক্যাপিটাল ডি, লিখতে পারি এটা, যেহেতু সরল ভেদে রয়েছে। তাহলে এখানে আমি এটা কাজ করছি, তাহলে এইটাকে তোলবার জন্য পরিষ্কার বুঝতে পারছো, অর ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু, এখানে আমরা লিখছি একটা কনস্ট্যান্ট টার্ম যেটাকে আমরা বলছি ভ্যারিয়েশন কনস্ট্যান্ট ডি, ঠিক আছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এখানে লিখে দেওয়া হচ্ছে কে হচ্ছে অশূন্য, এগুলো কিন্তু লিখতে হবে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি, অশূন্য ভেদ ধ্রুবক, অ্যান্ড কে নট ইকুয়াল টু 0, এগুলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি এই ভ্যারিয়েশন সাইনটাকে তুলে আমি একটা কনস্ট্যান্ট টার্ম নিয়েছি, তাই লিখে দিচ্ছি অশূন্য ভেদ ধ্রুবক, যেখানে কে নট ইকুয়াল টু 0। এবার এখানে দেখো যে এখানে লিখবো কি, যে যখন, তাহলে
এখানে আমাকে বের করতে কি বলেছে, যে একই গতিবেগে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন, ঠিক তাই তো? তাহলে এখান থেকে একটা কাজ করো, তো আমরা এটাকে 1 নম্বর নাম দিয়ে দেবো, ঠিক আছে? এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দেবো ওখানে, ঠিক আছে? এইটুকুনি ক্লিয়ার। এবার কি করব দেখো, যে এখানে দেখো এখানে আমরা কি লিখবো, যে যখন যখন সময় এখানে কত টি টি হয়ে যাচ্ছে, টি ইজ ইকুয়ালস টু 25, তখন ডিস্টেন্স কভার করছে হচ্ছে কত 14। সুতরাং 1 থেকে পাই, সুতরাং 1 নং থেকে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে 1 নংয়ে আমরা টি আর ডি এর মানটা পুট করে দেবো। তাহলে টি কত আছে 25 ইজ ইকুয়ালস টু কে ইন্টু ডি কত আছে 14, ঠিক আছে? ডি আছে 14, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে 14টাকে সাইড চেঞ্জ করো, তাহলে কে ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে 25/14, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে কে এর মানটা আমরা বের করলাম হচ্ছে 25/14, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার এই কে এর মানটা আমরা 1 নংয়ে বসিয়ে দেবো। আবার এইভাবে করতে পারি কিনা দেখছি আমরা, ঠিক আছে? আবার দেখো এখানে টাইমটা কত আছে, টাইমটা আছে 5 ঘন্টা। 5 ঘন্টা মানে তোমরা জানো যে 300 মিনিট। টি ইজ ইকুয়ালস টু আমি 5 ঘন্টা না লিখে 300 মিনিট লিখছি, ঠিক আছে? আর কে হয়ে যাচ্ছে কত, কে ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 25/14, 25/14। সুতরাং একইভাবে 1 নং থেকে পাওয়া যায় কত লিখবো দেখো, এখানে আমি এটা মুছে দিচ্ছি ওপরটা, এই জায়গাটা একটু মুছে দিচ্ছি এখানে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, যে টি এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 300 ইজ ইকুয়ালস টু কে কত আছে 25/14 মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স, ডিটা বের করতে হবে আমাকে, ডিটা বের করতে হবে। তাহলে ডি কত হয়ে যাবে, ডি ইজ ইকুয়ালস টু 300 মাল্টিপ্লাইড বাই 14/25। এবার দেখো কাটাকুটি যায় কিনা, তাহলে 25 অক্ষে 25, 25 অক্ষে 25, 25 দুগুণে 50, তাই তো? 25 দুগুণে 50, মানে 25/12 হয়ে যাচ্ছে কত, 25/12 হয়ে যাচ্ছে 300। তাহলে ডি কত হয়ে যাচ্ছে, ডি ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 14 2 28 8 হাতে 2, 14কে 14 আর 2 হচ্ছে 16, তার মানে হচ্ছে 168 হবে, অর্থাৎ 168 কিলোমিটার পথ সে কভার করবে, ঠিক আছে? এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা প্রথম অঙ্কের সলিউশন পেলাম কি, অর্থাৎ ডি হচ্ছে 168, অর্থাৎ 168 কিলোমিটার পথ সে অতিক্রম করতে পারবে। তিনি কতটা পথ যাবেন, তিনি 168 কিলোমিটার পথ যাবেন। এটা আমরা পুরোপুরি ভেদ তত্ত্ব প্রয়োগ করে কিন্তু সলভ করলাম। ঠিক এইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করব, বা 3-এর দাগের প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা এইভাবেই সলভ করব। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের 3-এর দাগের রোমান অঙ্কের সলিউশন। ওকে, তো আমরা 3-এর দাগে রোমান 2 এর অঙ্কটা চলে আসছি। দেখো কি বলেছে, বলছে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কটি করে সন্দেশ পেত। তা ভেদতত্ত্ব প্রয়োগ করে আমাকে সমাধান করতে বলেছে, ঠিক আছে? বলেছে যে 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ ভাগ করে দিলে প্রত্যেকে 5টা করে সন্দেশ পাবে। তাহলে 24 জন শিশু, তাহলে শিশুর সংখ্যা যখন 24 তখন প্রত্যেকে কটা করে সন্দেশ পাচ্ছে 5টা করে। তাহলে যখন বলেছে যে শিশুর সংখ্যা, দেখো শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কটি করে সন্দেশ পাবে। তাহলে আগে ছিল 24, এখন 4 জন যদি কমে যায় তাহলে এখন শিশুর সংখ্যা কত হবে 20 জন, ঠিক আছে? তাহলে তখন কজন করে কটি করে সন্দেশ পাবে প্রত্যেকে। তো ডেফিনেটলি দেখো যে যদি আমরা এখানটায় শিশুর সংখ্যাটাকে যদি আমরা এক্স ধরি
আর সন্দেশের সংখ্যা যদি আমরা ওয়াই ধরি, তাহলে ডেফিনেটলি দেখো যে এখানে এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা কি সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্ক আছে। কেন স্যার? তার রিজনটা দেখো, এখানে শিশুর সংখ্যাটা কমে যাচ্ছে, তাই তো? কিন্তু শিশুর সংখ্যা যখন কমে যাচ্ছে তখন কি সন্দেশ কমবে? প্রত্যেকে তখন বেশি করে সন্দেশ পাবে, তাহলে এখানে সন্দেশের সংখ্যা বাড়ছে। তাহলে একদিকে কমছে আরেকদিকে বাড়ছে, তাহলে এরকম টাইপের সম্পর্ককে আমরা বলি ব্যস্ত সম্পর্ক। এখানে হবে ব্যস্ত ভেদ। আমি আবার বলছি, দেখো যখন 24 জন শিশুর সংখ্যা তখন প্রত্যেকে 5টা করে পাচ্ছে, 24 জনের প্রত্যেকে 5টা করে পাচ্ছে, 24 জনের প্রত্যেকে 5টা করে পাচ্ছে। তো এখন বলছে 4 জন কমে গেল, তাহলে এখন কি যে 20 জন রয়েছে তারা কি প্রত্যেকে কি আরো কম করে পাবে? তাহলে বেশি করে পাবে এখানে, কারণ 4 জন কমে গেছে, তাহলে প্রত্যেকের প্রাপ্য সন্দেশ আরো বাড়বে। তাহলে একদিকে কমছে আরেকদিকে বাড়ছে, তাহলে আমি বলতে পারি শিশুর সংখ্যা এবং প্রাপ্ত সন্দেশের সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত ভেদ। তাহলে আমরা যদি শিশুর সংখ্যাটাকে এক্স ধরি এবং সন্দেশের সংখ্যাটাকে ওয়াই ধরি, তাহলে আমরা বলবো এক্স আর ওয়াই পরস্পর ব্যস্ত ভেদে রয়েছে। তাহলে এখানে সমাধান বলে দিচ্ছি। তাহলে এখানে লিখছি হচ্ছে, ধরি শিশুর সংখ্যা ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স, ঠিক আছে, অথবা এক্স লিখবো। আর সন্দেশের সংখ্যা লিখবো হচ্ছে ইজ ইকুয়ালস টু ওয়াই। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা শিশুর সংখ্যা এক্স ধরছি, সন্দেশের সংখ্যা ওয়াই ধরছি। তাহলে এখানে কি লিখবো, যে শিশুর সংখ্যা কমলে, এই স্টেটমেন্টটা কিন্তু লিখতে হবে, কেউ ডাইরেক্ট কিন্তু ব্যস্ত ভেদ লিখবে না, জাস্ট এটা লিখে দেবে যে শিশুর সংখ্যা কমলে তাই তো দেখো 24 থেকে 20 হচ্ছে, তাহলে শিশুর সংখ্যা তো কমছে। শিশুর সংখ্যা কমলে প্রাপ্ত সন্দেশের সংখ্যা বাড়বে। অর্থাৎ এক্স এবং ওয়াই পরস্পর ব্যস্ত ভেদে থাকবে, ঠিক আছে, ব্যস্ত ভেদে আছে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? ওকে, ব্যস্ত ভেদে আছে। তাহলে লিখবো কি, দ্যাট ইজ, সুতরাং ক্যাপিটাল এক্স 1/y, যেহেতু এক্স এবং ওয়াই পরস্পর ব্যস্ত ভেদে আছে, তাই আমরা লিখেছি এক্স ইনভার্সলি ভ্যারিয়েশন টু 1/y, ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে একইভাবে আমরা লিখবো কি, এক্স ইজ ইকুয়ালস টু কে ইন্টু 1/y। তো এটাকে আমরা 1 নম্বর নাম দেবো, ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? এবার যখন দেখো, যখন এখানে হচ্ছে এক্স মানে হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 24 কমা দিয়ে, ওয়াই ইজ ইকালস টু কত আছে, ওয়াই ইজ ইকালস টু হচ্ছে 5, তখন 1 নং থেকে পাওয়া যায় কত হবে, দেখো 24 ইজ ইকুয়ালস টু কে ইন্টু 1/y, তার মানে হচ্ছে 1/5। তাহলে কে কত হয়ে যাবে, অর দিস ইমপ্লাইজ কে ইজ ইকালস টু কত হবে, 5 24 কত হয়, 5 24 হয়ে যায় হচ্ছে 120। তাহলে কে এর মান হয়ে যাচ্ছে 120, অর্থাৎ আমরা ভেদ ধ্রুবকটার মান পেলাম হচ্ছে 120। আর এখানে কেটা কি তোমরা লিখে নেবে, আমি কিন্তু আর লিখছি না, ঠিক আছে, এখানে কেটা কি লিখে দেবে, যে অশূন্য ভেদ ধ্রুবক যেখানে কে নট ইকুয়াল টু 0। তাহলে আমরা কে এর মানটা পেলাম হচ্ছে 120। এখানে আবার লিখবো কি, আবার দেখো, যখন হচ্ছে শিশুর সংখ্যা 20, তাই তো, যখন এক্স ইজ ইকুয়ালস টু 20, কে ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 120, সুতরাং 1 নং থেকে পাওয়া যায়, 1 নং থেকে কি, দ্যাট ইজ এক্স হচ্ছে 20 ইজ ইকুয়ালস টু কে হয়ে যাচ্ছে কত, কে হয়ে যাচ্ছে 120, তাই তো, 120 ইন্টু 1/y। তাহলে 20টা এদিকে চলে আসবে আর ওয়াইটা ওদিকে চলে যাবে, তাহলে ওয়াই ইজ ইকালস টু কত হবে 120/20।
20। এবার তোমরা জানো যে 20কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 20কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 120। তাহলে আমরা y এর মান কত পাচ্ছি, y ইজ ইকালস টু হচ্ছে 6। অর্থাৎ শিশুর সংখ্যা যদি 4 জন কম হতো তবে প্রত্যেকে কটা করে সন্দেশ, তাহলে y এর মান বেরিয়েছে 6, যেহেতু আমরা ধরেছিলাম সন্দেশের সংখ্যা y, তাহলে শিশুর সংখ্যা 4 জন কমলে আমরা প্রত্যেকজন শিশু কটা করে সন্দেশ পাবে, 6টা করে সন্দেশ পাবে। তাহলে এটাই গেল ফ্রেন্ডস 3 দাগের রোমান 2 এর অঙ্কের সলিউশন। তাহলে 6টা করে সন্দেশ পাবে, ঠিক আছে। ঠিক এইভাবে আমরা সলভ করব, ওকে। তো আমরা পরের অঙ্কটা চলে আসছি রোমান 3। বলছে দেখো যে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে, তাহলে পুকুরটি 15 দিন কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে নিয়োগ করতে হবে, তা ভেদতত্ত্বের সাহায্যে আমাকে বের করতে হবে। বলেছে অতিরিক্ত কতজন, ঠিক আছে। এখানে একটা কথা কিন্তু মেনশন করা আছে যে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি, দেখো তাহলে এখানে 50 জন লোক, তো 50 জন লোক গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে, তাহলে 15 দিনে কত হবে, তাহলে 18 দিনে পুকুরটা খনন করছে হচ্ছে 50 জন, তাই তো 50 জন। তো আমি ধরে নিচ্ছি এখানে যে আমি ধরে নিচ্ছি যে দিন সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে ধরে নেওয়া হচ্ছে এখানে ক্যাপিটাল ডি, ডে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ওয়ার্কার্স আমি ধরে নিচ্ছি এখানে হচ্ছে, সে সাপোজ আমরা এক্স ওয়াই ধরেই করছি, এক্স আর এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে 15 দিনে বলেছে অতিরিক্ত কতজনকে আমাকে নিয়োগ করতে হবে, ঠিক আছে। এখানে একটা জিনিস মাথায় রাখো যে আমরা কি জানি যে এখানে দিন সংখ্যা যদি কমে যায় তাহলে ডেফিনেটলি আমাকে আরো বেশি জনকে নিয়োগ করতে হবে, তাই তো। অর্থাৎ আমি বলতে পারি এখানে যে দিন সংখ্যা এবং জনের মধ্যে সর্বদাই একটা ব্যস্ত সম্পর্ক ঘটে থাকে, তাই তো। অর্থাৎ দিন বাড়লে অর্থাৎ ডে বাড়লে ওয়ার্কার্স কমে, আবার ডে কমলে, দিন সংখ্যা কমলে ওয়ার্কার্স ইনক্রিজ করতে হয়। তাই অলওয়েজ ডি অ্যান্ড ডাব্লিউর মধ্যে একটা কি সম্পর্ক, একটা ব্যস্ত সম্পর্ক ঘটে থাকে। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি লোক সংখ্যা ইজিকালস টু কত হবে, আমি ধরছি এক্স, ঠিক আছে, এক্স। আর দিন সংখ্যা ইজ ইকুয়ালস টু ওয়াই, ঠিক আছে। তাহলে এখানে আমি বলতে পারি যে লোক সংখ্যা এবং লোক সংখ্যা বাড়বে যদি দিন সংখ্যা কমে, তাই তো। দেখো দিন সংখ্যা কমছে তাহলে লোক সংখ্যা ডেফিনেটলি বাড়বে। অর্থাৎ এক্স এবং ওয়াই পরস্পর ব্যস্ত ভেদে রয়েছে, ব্যস্ত ভেদে আছে, ঠিক আছে। সুতরাং তাহলে আমরা লিখব কি, দ্যাট ইজ এক্স ইজ ইনভার্সলি ভ্যারিয়েশন টু 1/y। তাহলে এক্স ইজিকালস টু কত হবে, কে ইন্টু 1/y, যেখানে কেটা লিখে নেবে একটা অশূন্য ভেদ্রুবক নট ইকুয়াল টু 0 আর এটা অশূন্য ভেদ্রুবক, ঠিক আছে। এবার আমরা কন্ডিশনগুলোতে চলে আসবো, ঠিক আছে। দেখো এখানে এটাকে 1 নম্বর নাম দিচ্ছি আমরা, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। ওখানে কন্ডিশন প্রথমে কি, যে প্রথমে দেখো যে যখন x ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 50 জন, x ইজ ইকুয়ালস টু 50, তখন y ইজ ইকুয়ালস টু কত, y হচ্ছে আমরা ধরেছিলাম দিন সংখ্যা, তাই তো, দ্যাট ইজ 18। সুতরাং 1 নং থেকে পাই, 1 নং থেকে পাওয়া যায়, দ্যাট ইজ 50 ইজ ইকুয়ালস টু কে ইন্টু 1/18, তাই তো 1/18। তাহলে কে ইজ ইকুয়ালস টু কত হবে, কে ইজ ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে 5 18 90 মানে হচ্ছে 900 হবে, তাই তো। কে ইজ ইকুয়ালস টু হচ্ছে
900 হয়ে যাবে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমাকে বলেছে যে 15 দিনে পুকুরটি কাটতে কতজন টাইম লাগবে, কতজনকে অতিরিক্ত নিয়োগ করতে হবে 15 দিনে। তাহলে আবার এটা মুছে দিচ্ছি আমি এই জায়গাটা, আচ্ছা এখানটায় করে দিচ্ছি আবার। ওয়াই ইজিকালস টু কত হচ্ছে, ওয়াই দিয়ে দিয়েছে দেখো 15 দিনে, পুকুরটি 15 দিনে, আমরা দিন সংখ্যাটাকে ওয়াই ধরেছি, তাহলে ওয়াই হয়ে যাচ্ছে 15, কে ইজ ইকুয়ালস টু 900, কে ইজ ইকুয়ালস টু 900 হলে 1 থেকে পাওয়া যায়, 1 নং থেকে পাওয়া যায় কত হবে দেখো, দ্যাট ইজ এক্সটা আমাকে বের করতে হবে। তাহলে এক্স যেরকম হচ্ছে থাকুক, 900 মাল্টিপ্লাইড বাই 1/15, 1/15, তাহলে 6 15 90, 60 হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইজিকালস টু কত হবে, 60 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমাকে বলেছে অতিরিক্ত কতজন লোককে নিয়োগ কাজ করতে হবে। তাহলে আগে ছিল আমাদের 50, তাহলে এখন 60 হয়েছে, তাহলে অতিরিক্ত, সুতরাং অতিরিক্ত 60 বিয়োগ 50 জন সমান 10 জনকে নিয়োগ করতে হবে। তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 3 এর সলিউশন, রোমান 3 এর সলিউশন, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে বোঝো, শেখো, কোনো রকম অসুবিধা আশা রাখি হবে না। তো সবাইকে আমি আবার রিকোয়েস্ট করছি যে তোমরা অঙ্কগুলো ডাইরেক্ট দেখো না, তোমরা অঙ্কগুলো করবার আগে অবশ্যই একটা কাজ করো তোমরা। আমার মানে অলরেডি চ্যানেলে কনসেপ্ট ভিডিও আপলোড করা হয়েছে, তো সেগুলো তোমরা আগে ভালো করে কনসেপ্টটাকে ক্লিয়ার করো, প্রত্যেকটা জায়গা বুঝে তোমরা কপিতে নোট করে নাও ওখানে, কারণ কনসেপ্ট থেকেও কিন্তু অনেক সময় মাধ্যমিকে প্রশ্ন আসে, তাই আমি কনসেপ্টটা তোমাদের আগে কিন্তু খুব ভালো করে করিয়ে দিয়েছি। তাই আগে তোমরা ডাইরেক্ট অঙ্ক শেখো না। যারা নতুন ভিউয়ার্স আছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, কেউ আনসাবস্ক্রাইব করে দেখো না, তোমরা অবশ্যই সুবিধা পাবে, ফ্রুটফুল হবে। আমি প্রত্যেকটা জিনিস তোমাদের ডিটেলসে করিয়ে দিচ্ছি, প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে শিখিয়ে দিচ্ছি, তার আগে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি কোনে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্রচুর পরিমাণে তোমরা চ্যানেলটাকে শেয়ার করো, সবার কাছে পৌঁছিয়ে দাও ওখানে, ওকে। আর প্লিজ আনসাবস্ক্রাইব করে কেউ দেখো না, আর অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং দেরি না করে চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে। তো আমরা পরের অঙ্কটায় চলে আসবো, কোশ্চেন নাম্বার 4 রোমান 1। অঙ্কটা কি আছে দেখো, বলছে যে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই 9 যখন এক্স ইকুয়ালস টু 9, এক্সের মান নির্ণয় করো যখন ওয়াই ইজ ইকুয়ালস টু 6। খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো এই অঙ্কগুলো, অর্থাৎ 4 দাগের যে অঙ্কগুলো আমরা সলভ করব, তো প্রত্যেকটা অঙ্কই কিন্তু ভালো করে বুঝবে তোমরা, কারণ এই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় 1 মার্কস কিংবা 2 মার্কসে পরীক্ষায় আসে। আমি যখন তোমাদের কনসেপ্ট ভিডিও বলেছিলাম, তো এখানে বলেছিলাম যে এই চ্যাপ্টারটা থেকে বেসিক্যালি আমরা 3 নম্বরের একটা অঙ্ক প্রত্যেক বছরে আমাদের পেপারে ম্যান্ডেটরি থাকে। তো সেখানে আমাদের 2 নম্বরও থাকতে পারে একটা অঙ্ক, এবং 1 নম্বরও একটা এমসিকিউ সেগমেন্টে থাকতে পারে। তো এখানে এই অঙ্কটা, এরকম টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষা 1 নম্বরের না আসলেও কিন্তু 2 নম্বরের পরীক্ষায় দিয়ে থাকে, তাই তোমরা ভালো করে বুঝবে এর বেসিক মানে কনসেপ্টটা। তাহলে আশা করি এরকম টাইপের যে টাইপেরই অঙ্ক দিক না কেন তোমরা করে আসতে পারবে। অঙ্কটা কি রয়েছে যে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে রয়েছে। তাহলে আমরা লিখতে পারি কি, তাহলে কি লিখবো, যে সমাধান বলে লেখো। তাহলে এখানে ওয়াই, ঠিক আছে, ওয়াই কমা দিয়ে এক্স এর বর্গমূলের সঙ্গে এক্স এর বর্গ মূলের সঙ্গে সরল ভেদে থাকে, এটা লিখে নেবে কোনে, ঠিক আছে। সরল ভেদে থাকে, সুতরাং আমরা লিখব কি, সুতরাং ওয়াই ডাইরেক্ট ভ্যারিয়েশন টু রুট ওভার এক্স,
কারণ এক্স এর বর্গমূলের সাথে রয়েছে, তাই আমরা রুট ওভার এক্স লিখছি। অর দিস ইমপ্লাইজ, অথবা ওয়াই ইজ ইকুয়ালস টু কে ডট অর গুণ রুট ওভার এক্স। কারণ এই সাইনটাকে তুলে আমি একটা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট নিয়ে আসলাম, এখানে পাশে লিখে দাও। ওখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাগুলো কিন্তু লিখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? অশূন্য ভেদ ধ্রুবক অ্যান্ড হুইচ ইজ নট ইকুয়াল টু 0, এইগুলো কিন্তু লিখতে হবে। এবার এটাকে 1 নম্বর নাম দিয়ে দাও, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম, ঠিক আছে? এইটুখানি ক্লিয়ার। সুতরাং যখন যখন দেখো বলে দিয়েছে যে ওয়াই এক্স ইকুয়ালস টু 9, এক্স ইজ ইকুয়ালস টু 9, কমা ওয়াই ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 9। সুতরাং 1 থেকে পাওয়া যায়, 1 নং থেকে পাওয়া যায়, কি লিখবো? এখানে চলে আসছে আমি, এখানে আমরা লিখবো হচ্ছে 1 নং থেকে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আমরা মানগুলোকে পুট করব। তাহলে ওয়াই হচ্ছে 9 ইজ ইকুয়ালস টু কে ইন্টু রুট ওভার 9, তাই তো? তাহলে এখান থেকে আমরা চলে আসছি কোনে, দেখো যে 9 ইন্টু 9 ইজ ইকুয়ালস টু রুট ওভার 9 মানে 3, তাহলে মানে 3k, और k ইজ ইকুয়ালস টু কত হবে? ডেফিনেটলি 3 হয়ে যাবে, কারণ 9/3 মানে হচ্ছে 3, তাহলে k এর মানটা কত বেরোচ্ছে? 3 বেরোচ্ছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, অর্থাৎ ভেদ ধ্রুবকটার মান আমরা 3 পাচ্ছি। এবারে কি বলছে দেখো যে y ইজ ইকুয়ালস টু, এটা হলো। এবারে বলছে x কত হবে যখন y ইজ ইকুয়ালস টু 6। এবার লিখবো কি যে আবার লিখবো কি যে y ইজ ইকুয়ালস টু 6, y ইজ ইকুয়ালস টু 6, কমা k ইজ ইকুয়ালস টু 3, k ইজ ইকুয়ালস টু 3 হলে 1 নং থেকে পাওয়া যায়, 1 নং থেকে পাই। কি লিখবো দেখো, 1 নং ইকুয়েশনটা আমাদের ছিল y, তাহলে y এখানে কত আছে? 6, এখন ইজ ইকুয়ালস টু কে বেরিয়েছে 3 ইন্টু রুট ওভার এক্স, কারণ আমাকে এক্স এর মান বের করতে দিয়েছে। তাহলে রুট ওভার এক্স কত হবে? রুট ওভার এক্স ইজ ইকুয়ালস টু 6/3, তাহলে 3 দুগুণে 6, তাহলে রুট ওভার এক্স ইজ ইকুয়ালস টু কত হবে? 2। যেহেতু আমাকে এখানে এক্স এর মান বের করতে দিয়েছে, তাহলে সুতরাং এক্স ইজ ইকুয়ালস টু কত হবে? 2 স্কোয়ার মানে 4, বোথ সাইডে স্কোয়ার করে দাও, তাহলে এক্স এর মান বেরিয়েছে 4। তাহলে এটাই গেলো ফ্রেন্ডস আমাদের 4 দাগের 1 অঙ্কের সলিউশন। ঠিক এইভাবে আমরা অঙ্কগুলোকে সলভ করব। ওকে, তো আমরা পরের অঙ্কটায় চলে আসছি, 4 দাগের রোমান 2 এর অঙ্কটায় কি আছে দেখো। তো এখানে বলেছে কি যে এক্স ওয়াই এর সঙ্গে সরল বেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত বেদে রয়েছে, ঠিক আছে? ব্যস্ত বেদে রয়েছে, এবং যদি y ইজ ইকুয়ালস টু 4, z ইজ ইকুয়ালস টু 5 হলে x ইকুয়ালস টু 3 হয়, আবার y ইজ ইকুয়ালস টু 16, z ইজ ইকুয়ালস টু 30 হলে x কত হবে? তো এখানে কিন্তু আমাদের অঙ্কটায় তিনটে মানে x দুটো মানে চলরাশির সাথে ভিন্ন ভেদে রয়েছে, অবস্থান করছে। প্রথমত x এর সাথে সরল ভেদে রয়েছে, আর z এর সাথে কিসে আছে? ব্যস্ত ভেদে আছে। তাহলে y এর সাথে সরল ভেদে আর z এর সাথে ব্যস্ত ভেদে, তাহলে কি লিখবো যে x কমা দিয়ে x y এর সঙ্গে এটা লিখে নেবে কোনো স্টেটমেন্টটা, সঙ্গে সরল ভেদে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, ঠিক আছে? ব্যস্ত ভেদে আছে। সুতরাং আমরা লিখতে পারি কি দেখো, x ইজ ইকুয়ালস টু এক্স ভ্যারিয়েশন সাইন দেবো। প্রথমত y এর সাথে সরল ভেদে আছে, তাহলে y-টাকে আমরা উপরে রাখবো বাই, আর যেহেতু ব্যস্ত ভেদে আছে z এর সাথে, তাহলে z-টা নিচে থাকবে। তাহলে এইভাবে আমরা দুটো জিনিসকে লিখবো। তাহলে আমি আবার এটাকে ক্লিয়ার করছি। ধরো প্রথমত x এর সাথে কি আছে? x y এর সাথে সরল ভেদে রয়েছে, তাহলে এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে z এর সাথে ব্যস্ত ভেদে আছে z, আবার এটাকে আমরা 1/z লিখছি। এবার দুটোকে একসাথে কম্বাইন্ড করলে আমরা পাবো হচ্ছে, একসাথে কম্বাইন্ড করলে আমরা পাচ্ছি হচ্ছে x
ভ্যারিয়েশন সাইন ওয়াই বাই জেড, তো এই দুটোকে আমরা একসাথে লিখেছি, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। ওকে, প্রথমত ওয়াইয়ের সাথে সরল বেঁধে আর জেডের সাথে ব্যস্ত বেঁধে আছে, তাই আমরা লিখলাম একসাথে দুটোকে এক্স ভ্যারিয়েশন টু ওয়াই বাই জেড, ঠিক আছে। এবার এই সাইনটাকে তুলবো, অর এক্স ইজ ইকুয়ালস টু কি লিখবো, কে ইন্টু ওয়াই বাই জেড, তো এটাকে আমরা 1 নম্বর নাম দেব। আর এখানে কিন্তু সবাই লিখে নেবে যে কে হচ্ছে অশূন্য ভেদ্রুক, আমি লিখছি না এখানে। এবার লিখবো কি, যে যখন এক্স ইজ ইকালস টু কত আছে, দেখো এক্স দিয়ে দিয়েছে হচ্ছে কত 3 কমা দিয়ে, ওয়াই ইজ ইকালস টু কত হচ্ছে, ওয়াই হয়ে যাচ্ছে 4, জেড কত আছে 5। সুতরাং 1 নং থেকে পাওয়া যায়, 1 নং থেকে আমরা কি পাবো দেখো, দ্যাট ইজ এক্স হয়ে যাচ্ছে 3, তাহলে 3 ইজ ইকুয়ালস টু কে ইন্টু, আর ওয়াই বাই জেড, ওয়াই হচ্ছে 4, তাহলে 4 বাই 5, তাহলে আলটিমেটলি আমরা কে এর মানটা কত পাচ্ছি, কে এর মানটা আমরা পাচ্ছি হচ্ছে দেখো 3 5 15, তাহলে 15/4 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার ভেদ ধ্রুবক বা ভেরিয়েশন কনস্ট্যান্টের মানটা, তাহলে এটা কে ইজ ইকুয়ালস টু কত হবে 15/4, এইটুখানি ক্লিয়ার হচ্ছে 15/4। ওকে, এইটুখানি ক্লিয়ার। তো এবার দেখো যে সেকেন্ড কন্ডিশনটা আমরা কি করব, সেকেন্ডে বলেছে কি, যে আবার y ইজ ইকুয়ালস টু 16, z ইজ ইকুয়ালস টু 30 হলে x কত হবে, তাহলে লিখবো কি, যে আবার, আচ্ছা তার আগে আমাকে এখানে মানটা বের করতে বলেছে, ঠিক আছে। আবার কি লিখবো, যে y ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 16 কমা দিয়ে, z ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, z ইজ ইকুয়ালস টু হচ্ছে 30, আর k হচ্ছে 15/4, k ইজ ইকুয়ালস টু 15/4 হলে 1 নং থেকে পাওয়া যায়, 1 নং থেকে পাওয়া যায় দ্যাট ইজ এক্স হচ্ছে, আমাকে এক্স বের করতে হবে, এক্স ইজ ইকুয়ালস টু কে কত বেরিয়েছে 15/4 ইন্টু, আর ওয়াই কত বেরিয়েছে, ওয়াই এখানে দিয়েছে দেখো হচ্ছে 16, তাহলে এখানে লেখা হচ্ছে 16 বাই, আর জেড কত আছে, জেড হয়ে যাচ্ছে আমাকে দিয়েছে 30, ঠিক আছে, বাই 30। এবার কাটাকুটি করো, 15 2 30, 4 2 8, 8 2 16, তাহলে আমি কাটছি হচ্ছে 8 2, আর এখানে 4 2, তাই তো, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে এক্স এর মান বের করতে দিচ্ছে, তাহলে এক্স এর মান হয়ে যাচ্ছে 2। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের 4 দাগের রোমান 2 এর অঙ্কের সলিউশন। তো এইভাবে আমরা কিন্তু সলভ করব, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমাকে এক্স এর মান কত বের করতে দিয়েছে, এক্স এর মান হচ্ছে আমাকে 2 বের করেছি আমরা, ঠিক আছে। ওকে, তো ফ্রেন্ডস আজকে ক্লাসে আমরা লাস্ট অঙ্কটা করব, 4 দাগের রোমান 3 এর অঙ্কটা। তো প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো করে শেখো, বোঝো, আমি পুরো সবটুকু দিয়ে তোমাদের অঙ্কগুলোকে ভালো করে শিখিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর অঙ্কগুলো করবার আগে অবশ্যই তোমাদের একটাই রিকোয়েস্ট করছি, তোমরা কনসেপ্ট ভিডিওটা আগে দেখো ভালো করে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠোনি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ওখানে আগামী অনেক ভিডিও আসবে, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের আমি কনসেপ্ট সহ তোমাদের প্রত্যেকটা অঙ্ক ধরে করাবো, প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাবো, টেস্ট পেপার সলভ করাবো। তাই দেরি না করে অবশ্যই চ্যানেলটাকে তোমাদের সবার আগে সাবস্ক্রাইব করে নিতে হবে, আর প্লিজ বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। তো আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা হচ্ছে 4 দাগের রোমান 3। অঙ্কটা কি আছে দেখো, বলছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল বেঁধে এবং জেডের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, যদি ওয়াই 5 জেড 9 হলে এক্স ইকুয়ালস টু 1/6 হয়, তাহলে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক কি, এবং ওয়াই 6 জেড 1/5 হলে এক্স ইকুয়ালস টু কত হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রোমান 3 এর অঙ্কের সলিউশন। আমি আর লিখছি না এখানে, দেখো ঠিক আগের স্টেটমেন্টটাই, যে এতটা অবধি আগের স্টেটমেন্টটাই, তাহলে আমরা লিখতে পারি কি, যে এক্স ভ্যারিয়েশন সাইন কী হবে, ওয়াইয়ের সাথে সরল বেঁধে আছে, তাহলে ওয়াইটা ওপরে থাকবে আর জেডটা নিচে থাকবে, যেহেতু জেডের সাথে ব্যস্ত বেঁধে রয়েছে। এবার এটাকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়ালস টু কে ডট ওয়াই বাই জেড লিখতে পারি, ইয়েস। এটাকে 1 নম্বর আমরা নাম দিয়ে দেবো ওখানে। এবার প্রথম ক্ষেত্রে দেখো বলেছে ওয়াই 5, তাহলে লিখবো কি, যে যখন y ইজ ইকুয়ালস টু কত আছে, y ইজ ইকুয়ালস টু 5, y ইজ ইকুয়ালস টু 5, ঠিক আছে, y ইজ ইকুয়ালস টু 5 কমা দিয়ে,
জেড ইজিক্যালস টু যদি 9 হয় তখন এক্স ইজিক্যালস টু কত হয় 1/6। তাহলে এখানে আমরা সুতরাং 1 নং থেকে পাওয়া যায় বা 1 নং থেকে পাই। তাহলে দেখো যে এখানে আমাদের এক্স এর মানটা বসিয়ে দেওয়া হচ্ছে 1/6, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই কত আছে, ওয়াই হচ্ছে 5, ঠিক আছে, ওয়াই 5 আর জেড হয়ে যাচ্ছে 9, ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। এবার এখানে একটা কাজ করো, তাহলে কে ইজ ইকুয়ালস টু কত হবে, কে ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/6 ইন্টু এটা 9/5 হয়ে যাবে। তাহলে 9/5 ক্যালকুলেশন করলে 3 তিরিকে 9 আর 3 দুগুণে 6, তাহলে 3 10 হয়ে যাচ্ছে কে এর মান। তাহলে কে ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 3/10। তাহলে আমরা কে এর মানটা কত পেলাম, ভ্যারিয়েশন কনস্ট্যান্ট 3/10। আর এখানে কে কি এটা আমাকে কিন্তু পাশে লিখে দিতে হবে। সুতরাং তাহলে আমাকে বলেছে, দেখো প্রথম পার্টটা বলেছে কি যে এক্স ওয়াই এবং জেড এর মধ্যে সম্পর্কটি কি, তাহলে সম্পর্কটা বলতে বোঝাচ্ছে 1 নংটাকে, তাই তো 1 নংই তো এক্স ওয়াই জেড রয়েছে, কিন্তু এখানে সম্পর্কটা আমরা তখনই লিখতে পারবো যখন আমরা কে এর মানটা জানতে পারবো। কে এর মানটা আমরা জেনে গেছি, তাহলে সিম্পল আমরা কে এর মানটা এখানে পুট করে দিলেই আমরা প্রথম পার্টির অ্যান্সারটা পেয়ে যাবো ওখানে। সুতরাং এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্কটি কি লিখবো, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়ালস টু 3/10 ইন্টু y/z, ঠিক আছে, y/z। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক। তাহলে এটাকে একটু স্পেসিফাই করে লিখি, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কি লিখবো 3y/10z, ওকে, 3y/10z এইভাবেও তোমরা লিখে দিতে পারো, অসুবিধা নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক। এবার দ্বিতীয় পার্টে বলেছে, দেখো যদি y ইজ ইকুয়ালস টু 6 z ইকুয়ালস টু 1/5 হয় তাহলে x কত হয়ে যাবে। এখানে লেখা হচ্ছে আবার y ইজ ইকুয়ালস টু 6, z ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 1/5, আর কে এর মানটা লিখতে হবে আলটিমেটলি, কে এর মানটা কত বেরিয়েছে 3/10, তাহলে এখানে লিখে দাও 3/10। সুতরাং 1 নং থেকে পাই, ঠিক আছে। তাহলে কি আছে এক্স কত, এক্সটা আমাকে বের করতে হবে, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কে হচ্ছে 3/10, লিখে দাও 3/10 ইন্টু ওয়াই কত আছে, ওয়াই হচ্ছে 6, তাই তো, ওয়াই হচ্ছে 6 আর জেড হচ্ছে 1/5, তাহলে এটা লিখে দাও হচ্ছে 1/5, ক্যালকুলেশন করো এটা, তাহলে 3/10 ইন্টু 5টা উঠে গেলে 30 হয়ে যাচ্ছে, 30 হয়ে যাচ্ছে, তোমরা জানো 3×10 30, তাহলে 3 তিরিকে 9, তাই তো, 3 তিরিকে 9, তাহলে এক্স এর মান কত বেরিয়েছে, এক্স এর মান হয়ে যাচ্ছে 9। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের 4 দাগের রোমান 3 এর অঙ্কের সলিউশন। তাহলে দুটো পার্ট আমাকে কিন্তু এখানে অ্যান্সার বের করতে দিয়েছে, একটা হচ্ছে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক, তাহলে সম্পর্কটা হবে এক্স ইকুয়ালস টু 3y/10z, আর আরেকটা বলেছে এক্স এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে এক্স এর মানটা হচ্ছে 9 হয়ে যাবে। তো এটাই গেল ফ্রেন্ডস আমাদের 4 দাগের রোমান 3 এর অঙ্কের সলিউশন। তো আশা রাখি ফ্রেন্ডস তোমাদের আজকের ক্লাসটা খুব হেল্পফুল হয়েছে, তোমাদের ভালো লেগেছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, একটাই রিকোয়েস্ট, কারণ আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক করাচ্ছি, শেখাচ্ছি, বোঝাচ্ছি আর কনসেপ্ট সহ, তাই আমি একটা সাবস্ক্রাইব ডিজার্ভ করি। তাই কেউ আনসাবস্ক্রাইব করে চ্যানেলটাকে দেখো না, প্রত্যেকটা অঙ্ক ভালো করে শেখো, বোঝো, আশা রাখি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর পরবর্তী অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনে ক্লিক করে দিতে হবে। থ্যাংক ইউ।